দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে? চল। আচ্ছা, আমরা কেমিক্যাল কাইনেটিক্সের বেসিক্যালি ওই যে মানে রিভিশন যে ক্লাসটা হচ্ছে আর কি, তাতে প্রবলেমস অ্যান্ড সলিউশনে এখানে দেখে লেকচার 3 আসলে প্রথম ক্লাসে আমরা লেকচার 1 এবং লেকচার 2 এই দুটোকে একসাথে কম্বাইন করে পড়িয়ে দিয়েছিলাম। আসলে আমরা ওই বইয়ের চ্যাপ্টার অনুযায়ী ব্যাপারটাকে করছি। আমাদের প্রথম যে দুটো প্রথম লেকচারে আর কি, ওটা অ্যাকচুয়ালি 1 ঘন্টার লেকচার ধরলে দুটো লেকচার, যেখানে আমরা কেমিক্যাল কাইনেটিক্সের যে বেসিক কনসেপ্টসগুলো সেগুলোকে ইন্ট্রোডিউস করে তারপরে সিম্পল রিয়াকশনের যে ইন্টিগ্রেটেড রেট ল সেইটাকে নিয়ে আমরা বেসিক্যালি আলোচনাটাকে করে ফেলেছি আর কি। সেই রেসপেক্টে আজকে থার্ড চ্যাপ্টার বা লেকচার 3 হওয়ার কথা। হ্যাঁ, যদিও আমরা পড়াচ্ছি হচ্ছে লেকচার 2। হ্যাঁ, মানে বেসিক্যালি দুটো লেকচার একসাথে করে দিয়েছিলাম বলে, ওই জন্য এখানে লেকচার 3 লেখা আছে, ওই জন্য এটাকে পাল্টাচ্ছি। আর যেহেতু এটা রিভিশন ক্লাস, সেই জন্য আমি ওই লিখে লিখে লিক করলে তো অনেকটা বেশি সময় লাগে, তাহলে আমি একটু পিপিটি ব্যবহার করে ব্যাপারটাকে বলছি। তোমাদের সবাইয়ের জন্য এটা রিভিশন টাইপের হচ্ছে, একটু তাড়াতাড়ি বলে দিতে পারবো। যদি মাঝে কোথাও কারো কোনো অসুবিধা হয় তো আমায় বলবে। আর তার আগে আগের দিনের ক্লাসের কি কিছু অসুবিধা আছে সেটা একটুখানি বলে নাও। আগে যে দুটো ক্লাস একসাথে কম্বাইন করে করিয়ে দিয়েছিলাম, সেখানে কি কারো কিছু অসুবিধা আছে? এই যে এখানে দেখো, এই যে কি কি জিনিস আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি লেখাই আছে। হোয়াট উই হ্যাভ ডিসকাস সো ফার: ইন্ট্রোডাকশন, ডিফারেন্সিয়াল রেট লস, রেট কনস্ট্যান্ট, অর্ডার, মলিকুলারিটি, অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন, এইসব কনসেপ্টগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে। আর সেকেন্ড লেকচার আমরা ইন্টিগ্রেটেড রেট ল ফর সিম্পল রিয়াকশনস সেগুলোকে আলোচনা করেছি। কমপ্লেক্স রিয়াকশনস এর পরের ক্লাসে হবে। ঠিক আছে? এইগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। এই আলোচনাতে কারো কি কিছু অসুবিধা আছে তাহলে বলো। ঠিক আছে তো? আচ্ছা, এখন কিন্তু একদম দিনের পর দিনে ভালো করে পড়ে নেবে, একদম রেডি করে নিতে হবে তোমাকে জিনিসগুলোকে। একজন আবার আসছে, আবার কে দেখি। এই শুভাঙ্গী 7টার ক্লাস এত পরে জয়েন করিস কেন রে? আচ্ছা, তাহলে হোয়াট ইউ ওয়ান্ট টু ডিসকাস টুডে, আমি আজকে কি নিয়ে আলোচনা করতে চাইছি? আজকে মূলত হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন অফ অর্ডার অফ এ রিয়াকশন, সেটা নিয়ে আলোচনা করতে চাইছি। কোন একটা রিয়াকশনের অর্ডার তো এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। যখন আমরা অর্ডার মলিকুলারিটি ডিফারেন্সিয়েট করেছিলাম, সেখানে বলেছিলাম অর্ডার হচ্ছে কোন একটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। তাহলে এবারে সেই অর্ডারটাকে তুমি এক্সপেরিমেন্টালি কি করে ডিটারমাইন করবে, এবং তার সঙ্গে সঙ্গে দেখবে যেটা হবে যে আমরা রেট কনস্ট্যান্ট বা স্পেসিফিক রেট অফ এ রিয়াকশন, হাফ লাইফ টাইম, এগুলোও কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা ডিটারমাইন করে ফেলছি। মানে অর্ডার শুধু ডিটারমাইন করছি সেরকমই না, তার সঙ্গে সঙ্গে দেখবে এক্সপেরিমেন্টালি লোকে যে রেট কনস্ট্যান্ট বা স্পেসিফিক রেট, হাফ লাইফ টাইম, এগুলোও ডিটারমাইন করে ফেলে। আচ্ছা, তাহলে শুরুটাকে একটু একটু ইলাবোরেটলি ব্যাপারটাকে একটু বলছি। হুম, যে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে যে তুমি যদি কোনো একটা রিয়াকশনকে কনসিডার করো, তাহলে রিয়াকশন তো তিন রকমের হতে পারে। একটা হচ্ছে ভেরি ফাস্ট রিয়াকশন, ভেরি স্লো রিয়াকশন, আর রিয়াকশন অফ ইন্টারমিডিয়েট অর্ডার, রিয়াকশন অফ ইন্টারমিডিয়েট রেট। মানে কিছু কিছু রিয়াকশন চোখের নিমেষে শেষ হয়ে যায়, বা কিছু কিছু রিয়াকশন হচ্ছে ভীষণ স্লো। এই দুটো রিয়াকশনকে হ্যান্ডেল করা খুব কঠিন। আমরা সেই সমস্ত রিয়াকশনগুলো কি এখানে নিয়েই মাথা ঘামাচ্ছি, যেক্ষেত্রে যে রিয়াকশন হাফ লাইফ টাইমটা বা যে রিয়াকশনটা কমপ্লিট হওয়ার টাইমটা ওই সেভারাল মিনিটস বা সেভারাল আওয়ার্স বা সেভারাল সেকেন্ড এরকম আর। An important problem in chemical kinetics is to determine how rate of the reaction depend on concentration of reactant, that is the order of the reaction. Order of a reaction can be experimentally determined in different methods. এবার সেই চারটে মেথড খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল, মেথড অফ ইন্টিগ্রেটেড রেট ল, মেথড অফ হাফ লাইফ টাইম, আর মেথড অফ আইসোলেশন অর ফ্লাডিং। এর মধ্যে এই মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল আর মেথড অফ হাফ লাইফ টাইম পিরিয়ড, এই দুটো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর মেথড অফ ইন্টিগ্রেটেড রেট ল বা মেথড অফ আইসোলেশন অর ফ্লাডিং, এগুলো আছে, কিন্তু এগুলো তোমার দেখবে তার ইম্পর্টেন্স গুলো দিন 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 অনেকটা কমে গেছে আর কি।
প্রথমে মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল নিয়ে আমাকে কিছু কথাবার্তা বলতে হবে। আচ্ছা, দ্য মেথড অফ দিস মেথড ওয়াজ ফার্স্ট সাজেস্টেড বাই ভ্যান ডফ ইন 1884। ধরো তুমি একটা এনে ধরো সিম্পল রিয়াকশন কনসিডার করো, যেখানে এ থেকে বি হচ্ছে, ওই রেট কনস্ট্যান্ট কে, এই রিয়াকশনের অর্ডারটা হচ্ছে তোমার এন। আর এবারে ধরে নাও তোমার সিটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকশন এ একটা পার্টিকুলার টাইম টি। তার ডিফারেন্সিয়াল রেট লটাকে তুমি লিখতে পারবে ভি ইকুয়াল টু, দেখো এ স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেহেতু -1, তাহলে লিখতে হবে মাইনাস ডিসিডিটি ইকুয়াল টু কে সি টু দি পাওয়ার এন। মানে এটা তুমি এইরকম ভাবে ভাবতে পারো, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিয়াক্ট্যান্ট। আর রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিয়াক্ট্যান্ট মাইনাস ডিসিডিটি, যেটাই হচ্ছে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন, হচ্ছে কে সি টু দি পাওয়ার এন। আচ্ছা, এবারে এই ইকুয়েশনটাকে তুমি লগ নাও, তাহলে কি হবে? এলএন ভি ইকুয়াল টু এলএন কে প্লাস এন এলএন সি। তাহলে এলএন ভি ইকুয়াল টু এলএন কে প্লাস এন এলএন সি। এবারে তুমি এলএন ভি ভার্সেস এলএন সি প্লট করো, ওয়াই অ্যাক্সিস বরাবর এলএন ভি প্লট করো, এক্স অ্যাক্সিস বরাবর এলএন সি প্লট করো। প্লট করলে কি একটা স্ট্রেট লাইন পাবে, যে স্ট্রেট লাইন ইন্টারসেপ্ট হচ্ছে এলএন কে, আর স্লোপটা হয়ে যাচ্ছে তোমার এন। দেখো স্লোপ থেকে সরাসরি অর্ডারটা পেয়ে যেতে পারছো, আর ইন্টারসেপ্ট থেকে এলএন কে পাচ্ছ, এবং সেখান থেকে তুমি আলটিমেটলি রেট কনস্ট্যান্টের ভ্যালুটাকে পেয়ে যেতে পারবে। তাহলে একটা সিম্পল রাস্তা হচ্ছে যে তোমাকে এলএন ভি ভার্সেস এলএন সি প্লট করে তার স্লোপ থেকে অর্ডারটাকে বের করে ফেলা। আর এবারে ব্যাপারটা হচ্ছে যে এই সিচুয়েশনগুলো তুমি ল্যাবরেটরিতে করতে পারো। এবারে এখানে যদি তোমাকে এলএন ভি ভার্সেস এলএন সি প্লট করতে হয়, তাহলে কতগুলো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে কিন্তু ভেলোসিটিটা জানতে হবে। তোমার তো যদিও স্ট্রেট লাইন, কিন্তু এক্সপেরিমেন্টালি তুমি যখন একটা প্লট তৈরি করার চেষ্টা করো, 4-5টা পয়েন্ট অ্যাটলিস্ট লাগবে। তার 4-5টা পয়েন্ট লাগা মানে হচ্ছে 4-5টা ডিফারেন্ট কনসেন্ট্রেশনে তোমাকে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন পেতে হবে। ল্যাবরেটরিতে লোকে তাই করে, ল্যাবরেটরিতে একবার বা দুবার মেজারমেন্টের উপরে লোকে ভরসা করে না, সেখানে আমাকে কতগুলো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে ভেলোসিটি বের করে এলএন ভি ভার্সেস এলএন সি প্লটটাকে করতে হবে। আচ্ছা, এবারে নিউমেরিক্যাল প্রবলেম যখন তুমি করবে, মানে আমি এটা এখানে এখানে তোমাকে লিখতে পারি, এখানে একটু ওখানে বলে নিই যে আগেরটায়, যে ধরো এই পার্টিকুলার কেসে তোমাকে যেটা করতে হচ্ছে যে কতগুলো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে ভেলোসিটি তোমাকে পেতে হচ্ছে। মানে ধরো তুমি লেসে ধরো এই বিভিন্ন সি আছে, আর বিভিন্ন সিতে বিভিন্ন কনসেন্ট্রেশন আছে, বিভিন্ন কনসেন্ট্রেশন ভেলোসিটি অফ দ্য রিয়াকশনটাকে বের করছো। ধরো সিটা যখন C1, তখন ভেলোসিটি অফ দ্য রিয়াকশন V1, যখন সিটা C2 ভেলোসিটি অফ দ্য রিয়াকশন V2, যখন সিটা C3 তখন ভেলোসিটি অফ রিয়াকশন V3। এইরকম ভাবে কিন্তু তোমাকে বেশ কতগুলো মেজারমেন্ট তোমাকে করতে হবে। মানে এরকম একটা ছবি পেতে গেলে অন্তত 4-5টা পয়েন্ট পেতে হবে, মানে 4-5টা ডিফারেন্ট কনসেন্ট্রেশনে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন পেতে হবে। ঠিক আছে? আর এবার ভেলোসিটি অফ দ্য রিয়াকশন কি করে পাবো সেটা পরে আমি বলছি। এটা পেতে হবে। আচ্ছা, এবারে তো তবেই তুমি এখান থেকে তুমি এবার এলএন সি বের করো, প্রত্যেকটা কনসেন্ট্রেশনকে লগ নিয়ে এলএন সি করো, প্রত্যেকটা কনসেন্ট্রেশনের প্রত্যেকটা ভেলোসিটি লগ নাও। হ্যাঁ, করে তুমি কতগুলো ভ্যালু পেলে, অত 4-5টা পয়েন্ট তোমাকে পেতেই হবে। এরকম করে তারপর তুমি প্লটটাকে করতে পারবে। তার মানে এটা অসুবিধা সেটা হচ্ছে যে তোমাকে মানে অনেকগুলো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে ভেলোসিটি অফ রিঅ্যাকশনটাকে বের করতে হচ্ছে। আর এবারে তোমাদের তো থিওরি পেপারে, ও বাবা রে বাবা, এরা না ঠিক সময় কেন জয়েন করে না বুঝতে পারি না তো। আচ্ছা, এবারে যখন তুমি নিউমেরিক্যাল প্রবলেম করবে না, যেটা মূলত আমাদের লাগে থিওরি পরীক্ষার জন্য, যেখানে দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনের ভেলোসিটি জানলেই তুমি অর্ডারটাকে বের করতে পারবে। দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনের ভেলোসিটি তোমাকে জানতে হবে। মানে ধরো যখন কনসেন্ট্রেশনটা C1, তখন ভেলোসিটি অফ দ্য রিয়াকশন ধরে নাও V1, আর যখন কনসেন্ট্রেশন V2, তখন ভেলোসিটি অফ দ্য রিয়াকশন ধরে নাও তোমার V2। হ্যাঁ, তাহলে V1 be the rate of the reaction when concentration of the reactant is C1, আর V2 is the rate of the reaction when concentration of reactant is C2। তাহলে এই যে ইকুয়েশনটা তুমি পেয়েছো, ln V equal to ln K plus n ln C, সেখানে C এর জায়গায় C1, V এর জায়গায় V1 বসাও, আবার একবার C এর জায়গায় C2, V এর জায়গায় V2 বসাও, তাহলে কি হবে? ln V1 equal to ln K plus n ln C1,
ln v2 ইকুয়াল টু ln k প্লাস n ln c2 এটা। আর এবারে এই ইকুয়েশন 3 থেকে ইকুয়েশন 4টা তুমি জাস্ট বিয়োগ করো। বিয়োগ করলে কি হবে? বাঁদিকে হবে ln v1 মাইনাস ln v2, আর এখানে ln কে কেটে চলে যাবে, তাহলে n কমন নিয়ে নিলে ln c1 মাইনাস ln c2। তাহলে এখান থেকে nটা কি পেয়ে যাচ্ছে? ln v1 মাইনাস ln v2 বাই ln c1 মাইনাস ln c2, সেখান থেকে তুমি পেয়ে গেলে কথা ln v1 বাই v2 বাই ln c1 বাই c2। সেটাই আমি লিখেছি, ফ্রম দিস টু ইকুয়েশনস we get the order of the reaction n equal to ln v1 by v2 by ln c1 by c2। তার মানে দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন জানলে এই ইকুয়েশনে বসিয়ে তুমি এনটাকে বের করে ফেলতে পারবে। এবং নিউমেরিক্যাল প্রবলেম যখন পড়ে মূলত কিন্তু এই জায়গা থেকে নিউমেরিক্যাল প্রবলেম পড়ে। এবং এখানে দেখো দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন জানলে তোমার চলে যাচ্ছে। এবারে তুমি কোনো একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন তুমি কি করে বের করবে সেটা প্রথমে বুঝো। হ্যাঁ, মানে c1 কনসেন্ট্রেশনে ভেলোসিটি v1, c2 কনসেন্ট্রেশনে ভেলোসিটি v2, সে তো পরের কথা। আগে কোন একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন কি করে বের করতে সেটা প্রথমে দেখো। আচ্ছা, সেটার জন্য সবসময় স্ট্যান্ডার্ড রাস্তা হচ্ছে এই যে তুমি ধরো যে কোনো একটা রিয়াকশন বা যে কোনো একটা প্রোডাক্টকে টার্গেট করো। তো এই পার্টিকুলার কেসে আমি রিয়াকশনকে টার্গেট করছি, কারণ সময়ের সাথে সাথে রিয়াকশনের কনসেন্ট্রেশনটা তোমার কমতে থাকে। তাহলে তুমি ধরো হয়তো শুরুতে যখন t ইকুয়াল টু 0 তুমি একটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন ধরে নাও a থেকে স্টার্ট করেছো। এবারে বিভিন্ন সময়ে তুমি কি করছো না কনসেন্ট্রেশনটা মাপছো। যখন টাইমটা t1 তখন রিয়াকশনটা কনসেন্ট্রেশন c1। এটা তোমাদের ল্যাবরেটরিতে তোমরা দেখবে করবে, এই এস্টার হাইড্রোলিসিস, হাইড্রোজেন পারক্সাইড ডিকম্পোজিশন, এই টাইপের বেশ কিছু কাইনেটিক্স একদম বিএসসি ফার্স্ট ইয়ার থেকেই তোমাকে করতে হয়। সেখানে দেখবে এস্টার হাইড্রোলিসিস যখন করছো একটা কনিক্যালের মধ্যে তুমি এস্টার নিয়েছো, সেখানে ক্যাটালিস্ট হিসেবে অ্যাসিড অ্যাড করেছো। এবারে যখন হাফ ডিসচার্জ টাইমটা তুমি নোট করলে, মানে আসলে ধরো 10 ml যদি তুমি অ্যাড করো, মানে প্রথমে কনিক্যালের মধ্যে না প্রথমে ক্যাটালিস্ট হিসেবে অ্যাসিডটা নিয়ে নেওয়া হয়, তারপরে এস্টারটা তোমাকে পিপেটে করে অ্যাড করতে হচ্ছে। ধরো যদি 10 ml এস্টার তুমি অ্যাড করো মিথাইল অ্যাসিডের, তাহলে হাফ ডিসচার্জ টাইম মানে পিপেটের অর্ধেকটা যখন পড়লো তখন তুমি স্টপ ওয়াচটা অন করলে তোমার ওটা হচ্ছে t ইকুয়াল টু 0, সময় স্টার্ট হলো। এবারে রিয়াকশন ওই রিয়াকশন ভেসেলের মধ্যে ঘটছে, আর ওইখান থেকে তোমাকে যেতে হচ্ছে একটা সার্টেন টাইম ইন্টারভ্যালে, 2 মিনিট পরে, তারপরটাতে 3 মিনিট পরে, তারপরটাতে 5 মিনিট পরে, মানে একটা ইনক্রিজিং টাইম ইন্টারভ্যালে ওইখান থেকে কিছুটা তোমাকে ধরো 2 ml এর মতো অ্যালিকট তুলে তুমি একটা আইস কোল্ড ওয়াটারের মধ্যে দিলে, সেখানে তুমি ফেনলফথার ইন্ডিকেটর আর এনওই দিয়ে তুমি টাইট্রেট করলে। তাহলে যে কতগুলো ডিফারেন্ট টাইমে তুমি কিন্তু দেখো আইদার রিয়াকশন বা ঘুরিয়ে প্রোডাক্টের কনসেন্ট্রেশনে মেপে ফেলে। এই পার্টিকুলার ক্ষেত্রে প্রোডাক্টের কনসেন্ট্রেশন মাপছে, কিন্তু ইনিশিয়াল কনসেন্ট্রেশন জানলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন থেকে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বিয়োগ করে তুমি রিয়াকশনের কনসেন্ট্রেশনটা পেয়ে যাবে। তার মধ্যে কথা হচ্ছে যে কতগুলো ডিফারেন্ট টাইম t1, t2, t3 ইত্যাদিতে আমি কনসেন্ট্রেশনগুলো মেপে ফেললাম, c1, c2, c3, ধরে না এগুলো রিয়াকশনের কনসেন্ট্রেশন। এবারে কি করব? এবারে সি ভার্সেস টি একটা প্লট আঁকবো। প্লটটা তোমার এরকম দেখতে হবে। এবার কোন রিয়াকশন কনসিডার করছে তার মতো করে এই ডিকেইংটা কেমন হবে নির্ভর করবে। জিরো অর্ডার একরকম, ফার্স্ট অর্ডার একরকম, সেকেন্ড অর্ডার একরকম, ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখো কতগুলো পয়েন্ট পেয়েছো, এই পয়েন্টগুলোকে কারেক্ট করে তুমি কার্ভটাকে পেয়ে গেলে। আর এবারে যে কোনো একটা কনসেন্ট্রেশনে তোমাকে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন বের করা মানে কি, ধরো যখন টাইমটা টি প্রাইম তখন কনসেন্ট্রেশন সি প্রাইম হয়, তাহলে এই জায়গাতে তুমি কি করছো, একটা ট্যানজেন্ট টানছো, ডিসিডিটি করছো। তার যে স্লোপটা তার নেগেটিভটা হবে ভেলোসিটি। তাহলে এই পার্টিকুলার পয়েন্টে তুমি যে স্লোপটা এইখানে যে স্লোপটা হচ্ছে ডিসিডিটি যখন সি ইকুয়াল টু সি প্রাইম, এবার এইখান থেকে তার নেগেটিভটাকে করে নাও, তাহলেই হচ্ছে তুমি ভেলোসিটি অফ দ্য রিয়াকশন পেয়ে যাবে আর সি ইকুয়াল টু সি প্রাইম। দেখো এখানে যেটা আমি মানে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন ডিফাইন করেছিলাম না, মাইনাস ডিসিডিটি, তোমার কি ডিসিডিটি করে তার নেগেটিভ নিয়ে নিতে হবে। এই যে স্লোপটা হচ্ছে ডিসিডিটি, এবার কোনো একটা পার্টিকুলার স্লোপটা সার্টেনলি পাল্টাচ্ছে, এখানে স্লোপটা বেশি, আস্তে আস্তে স্লোপটা কমে যাচ্ছে। তাহলে যে পার্টিকুলার কনসেন্ট্রেশনে তুমি স্লোপটাকে ভেলোসিটিটাকে বের করতে চাইছো, সেই কনসেন্ট্রেশনে তোমাকে স্লোপটাকে ক্যালকুলেট করতে হলো, করে তার নেগেটিভ করলে তুমি ভেলোসিটিটাকে পেয়ে গেলে। তাহলে এটা আমি যেটা দেখালাম যে কোনো একটা আরবিট্রারি রিয়াকশনের জন্য ভেলোসিটিটা কি করে বের করতে হয়, ঠিক আছে। আর এবারে দুটো ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে তোমার মেথড অফ ডিফারেন্সিয়াল রেট লতে অর্ডারটাকে বের করার জন্য ln v1 বাই v2 বাই ln c1 বাই c2 এই ফর্মুলা থেকে তুমি বের করে ফেলতে পারবে। অর্থাৎ দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে ভেলোসিটিটা আমার বের করতে হবে। আচ্ছা, দুটো কনসেন্ট্রেশনে যখন ভেলোসিটি তুমি বের করছো,
তার জন্য তোমার দুটো ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে। অ্যাপ্রোচটা এই ছবি থেকে তুমি সেটা বুঝতে পারবে। প্রথম যে অ্যাপ্রোচটা আমি কি করছি দেখো, আমি দুটো ডিফারেন্ট রান করছি উইথ টু ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন। মানে ওই যেটা যে এক্সাম্পলটা বললাম, তাহলে মিথাইল অ্যাসিটেটের হাইড্রোলিসিস তুমি কনসিডার করছো, সেখানে মিথাইল অ্যাসিটেট সেইটা ধরো দুটো ডিফারেন্ট কনিকালে করা হচ্ছে। প্রথমটা মিথাইল অ্যাসিটেটের একটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন নিয়ে পুরো রানটাকে করা হয়েছে, আবার আরেকটা সেটে আরেকটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন নিয়ে পুরো রানটাকে করা হয়েছে। সেই জন্য আমি এখানে যেটা করছি, দুটো ডিফারেন্ট রান করছি, যে দুটো ডিফারেন্ট রানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট সেটা আলাদা আলাদা ছিল। এটা C01, এটা হচ্ছে C02। আচ্ছা, এবারে যেমন করে বিভিন্ন টাইমে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট তুমি মাপলে কি হচ্ছে, তুমি এই প্রথম রানে এরকম একটা ছবি পেলে, সেকেন্ড রানে তুমি এরকম একটা ছবি পেলে। যেমন আগেরটা, যেমন এই যে একটা ছবি আমি দেখাচ্ছি, কারণ একটা ইনিশিয়াল স্টেট থেকে শুরু করে একটা সিঙ্গেল রান করেছে বলে, তুমি কিন্তু দুটো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন থেকে দুটো ডিফারেন্ট রান করো, তাহলে তুমি এরকম ছবি পেলে এটা। আচ্ছা, এবারে যেটা করা হচ্ছে দেখো, এখানে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে যখন টাইমটা টেন্ডস টু জিরো, অর্থাৎ শুরুর দিকে তুমি ট্যানজেন্টটাকে টানবে, অর্থাৎ ট্যানজেন্টটাকে টানো অ্যাট C=C0 তে, অর্থাৎ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট, সেইখানে তুমি ট্যানজেন্টটাকে টানো। ট্যানজেন্টটাকে টানলে তার স্লোপটা তুমি পেয়ে গেলে, তার নেগেটিভ করলে তুমি ভেলোসিটিগুলো পেয়ে গেলে। তার মানে দেখো V1টা হচ্ছে -dc/dt at C=C01, V2টা হচ্ছে -dc/dt at C=C02। এবারে এই ফর্মুলা তুমি বসিয়ে দিলে, এনসিটা মানে ln V1/V2 ln C1/C2, এই ফর্মুলা তুমি বসিয়ে দিলে, পরে তুমি অর্ডারটাকে পেয়ে গেলে। দেখো এইখানে যে অর্ডারটা তাকে বলা হয়েছে এনসি। এই এনসি মানে হচ্ছে অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন, ঠিক আছে, অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন। এবং এটা হচ্ছে ট্রু অর্ডার। কেন ট্রু অর্ডার? কারণ আমি এরপরে দেখবো যে ধরো একটা রিয়াকশন যদি অটোক্যাটালাইটিক বা ইনহিবিশন টাইপের হয়, তাহলে কি হবে, কিছুটা প্রোডাক্ট তৈরি হয়ে যাওয়ার পরে সে রিয়াকশনটাকে ক্যাটালাইজ করতে পারে বা রিয়াকশনটাকে ইনহিবিট করতে পারে, তার এফেক্টটা কিন্তু রিয়াকশনে রয়ে যাবে। আমি সেই এফেক্টটা চাইছি না। না চাইলে কি করতে হবে, আমাকে দেখতে হবে যেন এমন একটা জায়গায় হচ্ছে তোমার স্লোপটাকে নেওয়া, যেখানে প্রোডাক্ট এসেন্সিয়ালি প্রায় কিছু তৈরি হয়নি। ওই জন্য যখন টাইম টেন্ডস টু জিরো, অর্থাৎ শুরুর দিকেই হচ্ছে তুমি ট্যানজেন্টটাকে টানলে, তার মানে যে স্লোপটা পেলে সেটা বেসিক্যালি ইনিশিয়াল কনসেন্ট্রেশনে। তাহলে এই C01 ফার্স্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন, সেখানে স্লোপটা পেলে, সেখান থেকে ভেলোসিটি পেয়ে গেলে। আর যখন কনসেন্ট্রেশনটা C02 অর্থাৎ সেকেন্ড ইনিশিয়াল কনসেন্ট্রেশন, সেখান থেকে স্লোপ পেলে, সেখান থেকে তুমি ভেলোসিটিটাকে পেয়ে গেলে। তাহলে এই V1 V2 পেয়ে যাচ্ছ। এবার এই ফর্মুলায় বসিয়ে দিচ্ছ ln V1/V2 ln C1/C2, মানে ln C01/C02। এইখান থেকে তুমি অর্ডারটা পেয়ে গেলে, সেটা হচ্ছে তোমার এনসি। আচ্ছা আচ্ছা, আর একটা সিচুয়েশন করা যেতে পারে যে তুমি একটা সিঙ্গেল রান করছো। ধরো এইটা দেখো, এই ছবিটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো একটা সিঙ্গেল রান করছো একটাই স্পেসিফিক ইনিশিয়াল কনসেন্ট্রেশন নিয়ে। আর এবারে আমার দরকার দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনের দুটো ভেলোসিটি। তা যখন টাইম T1, তখন ধরো কনসেন্ট্রেশন C1, সেখানে ট্যানজেন্টেনে তার স্লোপ তার নেগেটিভ করে তুমি একটা ভেলোসিটি পেয়ে গেলে। আর একটা টাইম T2, যেখানে কনসেন্ট্রেশন C2, সেখানে তুমি ট্যানজেন্টেনে তার স্লোপ বের করে সেখানে V2টা পেয়ে গেলে। তারপরে তুমি এই ফর্মুলায় বসাচ্ছ ln V1/V2 ln C1/C2। তা দেখো, তাহলে আগেরটা হচ্ছে তোমাকে দুটো ডিফারেন্ট রান করতে হচ্ছে উইথ টু ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এবং ট্যানজেন্টটাকে টানছি যখন টাইম টেন্ডস টু জিরো, অর্থাৎ ইনিশিয়াল কনসেন্ট্রেশনে। আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে একটা সিঙ্গেল রান করছি উইথ স্পেসিফিক ইনিশিয়াল কনসেন্ট্রেশন, সময়ের সাথে সাথে রিয়াকশনটা কনসেন্ট্রেশনটা কমছে। এবার দুটো ডিফারেন্ট টাইমে রিয়াকশনটা কনসেন্ট্রেশন দুটো আলাদা, সেই দুটো ডিফারেন্ট টাইমে দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশন C1 C2, সেখানে ট্যানজেন্টটা সেখান থেকে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন থেকে বের করছে। আর এবারে দেখো, এই পার্টিকুলার কেসে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে যদি রিয়াকশনটা অটোক্যাটালাইটিক বা ইনহিবিশন টাইপের হয়, তাহলে যেহেতু ডিফারেন্ট টাইমে তুমি করছো, তখন এই অটোক্যাটালিসিস বা ইনহিবিশনের এফেক্টটা কিন্তু এখানে তোমার থেকে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম। এবং এটা ট্রু অর্ডার নয়, কারণ এখানে অটোক্যাটালিসন এই টাইপের যদি রিয়াকশন হয়, তার কিন্তু একটা রোল রয়ে যাবে। আচ্ছা, এবারে এনটি এবং এনসি তারা না সবসময় যে সমান হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। যেমন ধরো থার্মাল ডিকম্পোজিশন অফ অ্যাসিটালডিহাইড, তাতে দেখা যাচ্ছে এনসিটা 3/2 হয়, না এনটিটা হচ্ছে 2 হচ্ছে। এবং যেটা জেনারেল কমেন্ট সেটা হচ্ছে এই যে অটোক্যাটালাইটিক রিয়াকশনের জন্য এনটিটা লেস দ্যান এনসি হয়, আর ইনহিবিশন রিয়াকশনের ক্ষেত্রে এনটিটা গ্রেটার দ্যান এনসি হয়। এটা খুব ইম্পর্টেন্ট। অটোক্যাটালাইটিক রিয়াকশনের জন্য এনটিটা লেস দ্যান এনসি, আর ইনহিবিশন রিয়াকশনের জন্য এনটিটা গ্রেটার দ্যান এনসি হয়। তাহলে দেখো, তাহলে মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল যখন তুমি করছো, তখন কিন্তু দুটো অ্যাপ্রোচ আছে। একটা যেটা বললাম এনসি বের করার অ্যাপ্রোচ, যেখানে তুমি দুটো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন নিয়ে দুটো ডিফারেন্ট রান করলে, সেখান থেকে তুমি ইনিশিয়াল টাইমে
তোমার ওই ভেলোসিটি অফ দ্য রিয়াকশন থেকে বের করে সেখান থেকে এনসি বের করলে। আর এক্ষেত্রে হচ্ছে একটা সিঙ্গেল রান করা হচ্ছে উইথ স্পেসিফিক ইনিশিয়াল কনসেন্ট্রেশন। এবার দুটো ডিফারেন্ট টাইম, দ্যাট ইজ দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশন, সেখানে তুমি স্টোভ টানছো, করে সেখান থেকে ভেলোসিটি বের করছো, করে সেখান থেকে অর্ডার বের করছো, যেটা হচ্ছে তোমার এনটি। আর এনসি এনটি নেসেসারিলি সমান নয়। একটা পার্টিকুলার এক্সাম্পল যেখানে এনসি এনটি আলাদা, যাতে অ্যাসিটালডিহাইডের থার্মাল ডিকম্পোজিশন, সেখানে এনসিটা 3/2 কিন্তু এনটিটা হচ্ছে 2। আর দেখবে জেনারেলি হচ্ছে অটো ক্যাটালাইটিক রিয়াকশনের জন্য এনটিটা লেস দেন এনসি, আর ইনহিবিশন রিয়াকশনের জন্য এনটিটা গ্রেটার দেন এনসি। আচ্ছা, এবার আমি একটুখানি বোঝার চেষ্টা করি যে কেন অটো ক্যাটালাইটিক রিয়াকশনের জন্য এনটিটা লেস দ্যান এনসি, আর কেনই বা ইনহিবিশন রিয়াকশনের জন্য এনটিটা গ্রেটার দ্যান এনসি, সেটা একটুখানি বোঝার চেষ্টা করি। ধরো তোমার ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা হচ্ছে C0, তাহলে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন কত হবে? কে C0 টু দি পাওয়ার এনসি। কারণ ইনিশিয়ালি তোমার কোনো অটো ক্যাটালিসিস বা ইনহিবিশনের কোনো এফেক্ট থাকবে না, সেখানে লিখলাম ভেলোসিটি V0টা হচ্ছে কে C0 টু দি পাওয়ার এনসি, যেখানে C0টা ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকশন। আর এবারে কোন একটা সার্টেন টাইমে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকশন কমে গিয়ে সি হয়ে গেছে, তখন ভেলোসিটি অফ দ্য রিয়াকশন লিখলাম কে সি টু দি পাওয়ার এনসি। আর এখানে এনটি না লিখে এনসি লিখলাম, তার কারণটা হচ্ছে আমি ধরে নিচ্ছি যখন কোনো অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন নেয় তখন কি হচ্ছে আমি প্রথমে দেখে নিচ্ছি। তাহলে যখন অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন নেয় তখন ইনিশিয়ালি ভেলোসিটি অফ দ্য রিয়াকশন V0 হচ্ছে কে C0 টু দি পাওয়ার এনসি। আর যখন তোমার হচ্ছে অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন হচ্ছে, সরি, যখন একটা সার্টেন টাইমে টি টাইমে যখন কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকশনটা কিছুটা কমে গেল, তখন ভেলোসিটি অফ দ্য রিয়াকশন হলো কে সি টু দি পাওয়ার এনসি হয়ে গেল, এবং এই দুটো রেশিও করে V/V0 হচ্ছে C/C0 টু দি পাওয়ার এনসি হয়। আর এবারে যদি অটো ক্যাটালিসিস হয় তাহলে কি হবে? তখন দেখো V0টা তুমি লিখলে কে C0 টু দি পাওয়ার এনসি, সেটাই হচ্ছে কে C0 টু দি পাওয়ার এনটির সঙ্গে সমান। কিন্তু যখন তুমি মানে এটা ইনিশিয়াল তো একই ব্যাপার, এখানে ইনিশিয়ালি তোমার এনটি এবং এনসির মধ্যে কোনো তফাৎ নেই। এবারে এনসি এনটির তফাৎটা হবে কখন? যখন যে প্রোডাক্টটা তৈরি হলো সে অটো ক্যাটালাইটিক বা ইনহিবিশন টাইপের রিয়াকশনে যদি নিয়ে যায়, তো তখন ভেলোসিটি অফ দ্য রিয়াকশনটা পাল্টে গেল, সেটা হয়ে গেল কে সি টু দি পাওয়ার এনটি। এইটা তাহলে এইখান থেকে V'/V0 হয়ে যেতে কত C/C0 তার পাওয়ার এনটি। তাহলে দেখো যখন অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন থাকে না তখন V/V0 হচ্ছে C/C0 তার পাওয়ার এনসি। আর যখন অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন থাকে তখন V/V0 হয়ে যাচ্ছে C/C0, V'/V0 হয়ে যাচ্ছে C/C0 তার পাওয়ার এনটি। এটা এখানে এনটিতে অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম। আর এবারে খেয়াল করো, দেখো যদি অটো ক্যাটালিসিস হয় তাহলে তো V''টা গ্রেটার দ্যান V হবে। মানে অটো ক্যাটালিসিস হলে কি হবে? যে প্রোডাক্টটা তৈরি হলো সেই রিয়াকশনটাকে ক্যাটালাইজ করবে। তাহলে অটো ক্যাটালাইটিক না হলে কোন একটা সার্টেন টাইমে যা রেট অফ দ্য রিয়াকশন হয়, অটো ক্যাটালিসিস হলে কি হবে? রেট অফ দ্য রিয়াকশন তোমার জাস্ট বেসিক্যালি বেড়ে যাবে, তার মানে V''টা গ্রেটার দ্যান V হবে। তাহলে পরিষ্কার V'/V0টা গ্রেটার দ্যান V/V0 হলো, তার মানে V'/V0 এর জায়গায় C/C0 হোল টু দি পাওয়ার এনটি গ্রেটার দ্যান C/C0 হোল টু দি পাওয়ার এনসি হলো এইটা। আর এবারে দেখো এই C/C0 হচ্ছে ফ্র্যাকশন, তা C/C0 যদি ফ্র্যাকশন হয় তাহলে C/C0টা তাহলে হাফ অ্যাজ ফর এক্সাম্পল। তাহলে এবারে কি হচ্ছে, হাফের পাওয়ার যত কম হয় তত জিনিসটা বেশি হয়, তার মানে এইটা ইমপ্লাই করবে এনটিটা লেস দ্যান এনসি। মানে তুমি এটা ভীষণ ইম্পর্টেন্ট যে এমনিতে মনে হবে কি এইটা গ্রেটার দ্যান এটা হলে তাহলে এনটিটা গ্রেটার দ্যান এনসি, না, এটা সত্যি তখনই যখন হচ্ছে C/C0টা হচ্ছে গ্রেটার দ্যান 1। কিন্তু C/C0 যদি গ্রেটার লেস দ্যান 1 হয়ে যায়, ফ্র্যাকশন হয়ে যায়, তার মানে আমি বললাম তো, ধরে নাও এনটিটা হচ্ছে 1 আর এনসিটা হচ্ছে ধরো তোমার 2, তাহলে C/C0 যদি হাফ হয়, হাফের পাওয়ার 1 মানে হাফ, কিন্তু হাফের পাওয়ার 2 মানে কিন্তু 1/4। তারপর বুঝতে পারছি এটা তোমার কম, মানে পরিষ্কার বলতে গেছে এনটিটা ইজ অ্যাকচুয়ালি লেস দ্যান এনসি। তাহলে একটা অটো ক্যাটালাইটিক রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু এনটিটা লেস দ্যান এনসি হয়ে যায়। আর সেম লজিকটা ইনহিবিশন রিয়াকশনের ক্ষেত্রে, ইনহিবিশন রিয়াকশনের ক্ষেত্রে এই V''টা গ্রেটার দ্যান V এর বদলে লেস দ্যান V হয়ে যাবে। তারপর ইনহিবিশন V''টা লেস দ্যান V, অর্থাৎ V'/V0টা লেস দ্যান V/V0। তাহলে এখান থেকে C/C0 তারপর এনটিটা লেস দ্যান C/C0 তারপর এনসি। আর পরিষ্কার বোঝা গেছে এনসিটা বড় হবে, এনটিটা তোমার সরি এনসিটা ছোট হবে, এনটিটা বড় হবে, মানে এনটিটা গ্রেটার দ্যান এনসি হয়ে গেল। এটা ইনহিবিশন রিয়াকশনের ক্ষেত্রে। তো দেখো তাহলে কি হলো না, মেথড অফ ডিফারেন্স অফ রেড ল তার যে প্রিন্সিপালটা একটু ভালো করে দেখে না, এটাই হচ্ছে কঠিন, বাকিগুলো মোরালে সহজ।
এটা আমি একটুখানি ওই অ্যাডভান্স লেভেলে বলে দিলাম, যেখানে এনসি এনটি নিয়ে আলোচনাগুলো আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে বেশি থাকে না, কিন্তু বিভিন্ন নেট বা এই ধরনের পরীক্ষাতে পড়ে বলে আমি এনটি এনসি নিয়ে একটু ডিটেল ডিসকাশনও এখানে করে দিলাম আর কি। এটা পরবর্তীকালে অটো ক্যাটালাইটিক রিয়াকশনস তোমাদের পড়তে হবে। অটো ক্যাটালাইটিক রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু এনটি এবং এনসির সেই এফেক্টটা পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। তাহলে দেখো, তাহলে কি করলাম আমরা, ভালো করে প্রথম থেকে দেখো। তাহলে আমরা মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল, মানে প্রথমে 4টে মেথড, তার মধ্যে মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল, ডিফারেন্সিয়াল রেট লতে ভি যেহেতু কে সি টু দি পাওয়ার এন, সেখানে এল এন ভি ইকুয়াল টু এল এন কে প্লাস এন এল এন সি, সেখানে এল এন ভি ভার্সেস এল এন সি যদি প্লট করা হয়, তার সোপ থেকে তুমি অর্ডারটাকে বের করে ফেলতে পারছো। তো তার জন্য কতগুলো ডিফারেন্ট কনসেপ্ট এখানে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন লাগে। এবারে পরীক্ষায় নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন জানলেই তোমার চলবে। হ্যাঁ, সেখান থেকে তুমি এই যে এনটা পেয়ে গেলে এল এন ভি ওয়ান বাই ভি টু বাই এল এন সি ওয়ান বাই সি টু, এই ফর্মুলা থেকে তুমি এনটাকে বের করে ফেলতে পারবে। এবারে দুটো মেথড এখানে, আচ্ছা কি করে কোন একটা কনসেপ্ট এখানে ভেলোসিটি বের করতে হয় সেটা আমি বলেছি। দুটো মেথড আছে, একটা হচ্ছে তোমার যে দুটো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন নিয়ে দুটো আলাদা রান করে সেইখান থেকে ইনিশিয়াল টাইমে তোমার স্লোপগুলোকে ক্যালকুলেট করে সেখান থেকে ভেলোসিটি পেয়ে সেখান থেকে অর্ডার পাওয়া, সেটা হচ্ছে এনসি বা এটা হচ্ছে ট্রু অর্ডার। আর একটা হচ্ছে তোমার একই সিঙ্গেল রান করছে উইথ অ্যান ইনিশিয়াল কনসেন্ট্রেশন, স্পেসিফিক ইনিশিয়াল কনসেন্ট্রেশন। এবারে তার দুটো ডিফারেন্ট টাইমে, অর্থাৎ দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশন স্লোপ মেপে সেখান থেকে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন পেলাম, সেখান থেকে অর্ডার বের করলাম, সেটা হচ্ছে অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম। এবারে এনসি এনটি তারা নেচারালি সমান হবে, কোনো বাধ্যবাধকতা নেই। অটো ক্যাটালাইটিক রিয়াকশনের ক্ষেত্রে এনটিটা লেস দেন এনসি হয়ে যায়, আর ইনহিবিশন রিয়াকশনের ক্ষেত্রে এনটিটা গ্রেটার দেন তোমার এনসি হয়ে যায়। ঠিক আছে, দেখো এই যা বলেছে এই পর্যন্ত সবার পরিষ্কার, কারো অসুবিধা আছে? এই পর্যন্ত যেটা বলেছে কারো কি কোনো অসুবিধা আছে? না স্যার, কোনো অসুবিধা কোনো অসুবিধা নাই তো? সায়নজানা এখন আসছে। কি রে সায়নজানা, কি করছিলি, ঘুমোচ্ছিলি? আচ্ছা চল। আচ্ছা এবারে এই মেথড আমি আমি এইখানে ডিসকাশনটা একটু ডিটেলে করলাম, আমার ডিসকাশনটা ডিটেলে করার কথা ছিল না, কিন্তু ওই পাওয়ার পয়েন্টে বলে দিচ্ছি বলে একটু তাড়াতাড়ি করে আমি বলে দিলাম আর কি। আমাকে যেটা করা উচিত ছিল যে রেজাল্টগুলোকে সামারাইজ করা। আচ্ছা, রেজাল্টটা সামারাইজ করা মানে হচ্ছে মূলত ওই জায়গাটাকে মাথায় রাখা যে তোমার ওই যদি দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন জানো, তাহলে অর্ডার অফ দ্য রিয়াকশন হচ্ছে এল এন ভি ওয়ান বাই ভি টু বাই এল এন সি ওয়ান বাই সি টু। আচ্ছা, এর উপরে বেশ করে একটা নিউমেরিক্যাল প্রবলেম করা হচ্ছে, ভালো করে দেখো। বলছে ইন দ্য রিয়াকশন বিটুইন হাইড্রোজেন অ্যান্ড নাইট্রিক অক্সাইড the following data was recorded at constant pressure of hydrogen। প্রথমে হাইড্রোজেনের প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখা হচ্ছে, উইথ পার্শিয়াল প্রেসার অফ নাইট্রিক অক্সাইড হচ্ছে 300 মিলিমিটার এইচজি, মাইনাস ডিপিডিটি অর্থাৎ ভেলোসিটি অফ দ্য রিয়াকশন হচ্ছে 1.03 মিলিমিটার এইচজি সেকেন্ড ইনভার, অ্যান্ড উইথ পার্শিয়াল প্রেসার ইকুয়াল টু 152 মিলিমিটার এইচজি, তখন মাইনাস ডিপিডিটি হয়ে যাচ্ছে 0.05 মিলিমিটার এইচজি সেকেন্ড ইনভার। আচ্ছা, 1 মিলিমিটার এইচজি মানে 1 টরও তুমি লিখতে পারতে, মানে 760 টরে হচ্ছে একটা 1 অ্যাটমসফিয়ার হয়, তাহলে 1 মিলিমিটার এইচজি মানে হচ্ছে 1 টর। আচ্ছা, এবারে বলছে এগেন when pressure of nitric oxide was kept constant, তখন দেখা যাচ্ছে যে যখন পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন 205 মিলিমিটার এইচজি, তখন মাইনাস ডিপিডিটি 1.10 মিলিমিটার এইচজি সেকেন্ড ইনভার্স হচ্ছে। আর যখন পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন হচ্ছে 147 মিলিমিটার এইচজি, তখন মাইনাস ডিপিডিটিটা হচ্ছে এত। তার মানে এখানে কি হচ্ছে, এখানে তোমার একবার হাইড্রোজেনকে কনস্ট্যান্ট রেখে নাইট্রোজেনের রেসপেক্টে তোমাকে অর্ডার বের করতে হবে, আর একবার নাইট্রিক অক্সাইডকে কনস্ট্যান্ট, সরি হাইড্রোজেনকে কনস্ট্যান্ট নাইট্রিক অক্সাইডের রেসপেক্টে অর্ডার বের করতে হবে, একবার নাইট্রিক অক্সাইডকে কনস্ট্যান্ট থেকে হাইড্রোজেনের রেসপেক্টে অর্ডারটাকে বের করতে হবে। তো তোমাকে তারপর দুটোকে যোগ করে ওভার অর্ডারটা পেতে হবে। তার সলিউশনটা যখন করছি দেখো, তাহলে যেটা হচ্ছে যে অর্ডার উইথ রেসপেক্ট নাইট্রিক অক্সাইড যখন করবে, তাহলে এন সাফিক্স এনও সেটা হচ্ছে এল এন ভি ওয়ান বাই ভি টু বাই এল এন সি ওয়ান বাই সি টু। আর এবারে দেখো এখানে এল এন ভেলোসিটিগুলো কত বলে দেওয়া আছে, তোমার একটা 1.03 আছে, আর একটা হচ্ছে তোমার 0.25 আছে। আর এখানে যেহেতু রেশিও আছে ইউনিটগুলো কেটে যাবে বলে আমি ইউনিটগুলো এখানে লিখিনি, এখানে দুটো তো একই ইউনিটে আছে, সেখানে এখানে ইউনিটগুলো লিখিনি। আর ডিভাইডেড বাই এল এন ভি ওয়ান বাই ভি টু।
আচ্ছা, আসলে ln C1/C2। আচ্ছা, এবারে প্রেসারটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে প্রেসারটা কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল। সেখানে রেশিও যখন করবে কনসেন্ট্রেশনের রেশিও হওয়া আর প্রেসারের রেশিও হওয়া হচ্ছে তোমার একই হবে। সেখানে এখানে ln তোমার এই যে 300 ডিভাইডেড বাই হচ্ছে 152 করে তুমি করলে উত্তরটা 2 বেরোলো। ঠিক একই রকমভাবে হাইড্রোজেনের জন্য যখন তুমি করবে অর্ডার উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন হচ্ছে ln, ওই দেখো যখন তোমার প্রেসারগুলো হচ্ছে 205 তখন ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন 1.10 ছিল, যখন প্রেসারটা হচ্ছে তোমার 147 হচ্ছে টর, তখন হচ্ছে তোমার এটা মাইনাস ডিপিডিটি, এটা ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন 0.79 ছিল, এই যে 0.79 ছিল এইটা। তো এখানে বসালে, বসিয়ে অর্ডার উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন বেরোলো 1, সেখানে ওভারঅল অর্ডারটা হয়ে গেল 2 + 1 = 3। তো বুঝতে পারলে এই প্রবলেমটা কি করে করা হলো? মানে এই যে এইখানে আমি আর ইউনিটটা লিখছি না, ইউনিটটা লেখা না লেখা সমান। কারণ এখানে তুমি দেখো এই তো কি লিখতে, এই মিলিমিটার এইচজি সেখানে ইনভার্স লিখতে, আর নিচেও তো তোমাকে ইউনিটটা লিখতে হতো, মিলিমিটার ইঞ্চি সেকেন্ড ইনভার্স। এই যেহেতু তোমার এখানে ভেলোসিটি ইউনিট আছে, এই দুটো অটোমেটিক্যালি কেটে যাবে। ঠিক এখানেও একই রকমভাবে যখন তুমি পার্শিয়াল প্রেসারগুলো লিখে লিখছো, এটা হচ্ছে তোমার 300, সরি 300 তো যদি দেওয়া আছে, তাই এর এর এই একটা ইউনিট থাকতো একটা মিলিমিটার এইচজিতে, 300 মিলিমিটার এইচজি, আর এখানে পার্শিয়াল প্রেসারটা হচ্ছে 155 মিলিমিটার এইচজি। দেখো আমি খেয়াল রেখেছি যেহেতু দুজন সেম ইউনিটে আছে, ইউনিটগুলো লগের ভিতরে কেটে যাবে বলে আমি আলাদা ইউনিটগুলো এখানে বসাই নিয়ে আসি। আর ওভারঅল জিনিসটা অবশ্যই ইউনিটলেস নাম্বার হতে হবে, ইউনিটগুলো কাটতেই হবে, এটা অটোমেটিক্যালি কেটে যাবে বলে এখানে আর আলাদা করে বসানো হয়নি। তো তোমরা বসিয়ে দিয়ে তারপর কেটে দিতে পারো। হ্যাঁ, প্রথমে বসিয়ে দিলে, বসিয়ে তার পরের লাইনে তুমি কেটে দিলে। তাহলে এই প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চল আমি প্রথমে একটা আধটা করে প্রবলেম করে নিই, তারপরে আবার বেশি প্রবলেমের দিকে যাব। আচ্ছা দেখো, নেক্সট হচ্ছে মেথড অফ ইন্টিগ্রেটেড রেট ল। আচ্ছা, ইন্টিগ্রেটেড রেট লটা এখন কেউ ব্যবহার করে না, কিন্তু ফর একাডেমিক ইন্টারেস্ট সেটা তোমাদের পড়তে হবে। মানে এই মেথড অফ ইন্টিগ্রেটেড রেট ল সেটা 1850 সালে উইলহেলমি তিনি প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন। আবার ওই একটা টিপিক্যাল রিয়াকশন কনসিডার করেছে যেখানে সিঙ্গেল রিয়াক্ট্যান্ট এ থেকে তুমি প্রোডাক্টে যাচ্ছ। আচ্ছা, এবারে এই রিয়াকশনটায় তুমি ধরো একটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট বলে দেওয়া আছে, সেটা হচ্ছে স্মল এ। এবারে বিভিন্ন মানে একটা এলিমেন্টের রিয়াকশন যদি বিভিন্ন অর্ডারে হতো, 0 অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার ইত্যাদিতে হতো, তার মতো করে আমি ইন্টিগ্রেটেড রেট ল জানতাম। মানে এই যে 0 অর্ডার রিয়াকশনের ইন্টিগ্রেটেড রেট লটা কে হচ্ছে x/t, ফার্স্ট অর্ডার হলে k = 1/t ln a/a - x, সেকেন্ড অর্ডার k হচ্ছে 1/t x/a × a - x ইত্যাদি ইত্যাদি। আর এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে কতগুলো ডিফারেন্ট টাইমে রিয়াক্টর বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন মেপে নেব। ধরো এই পার্টিকুলার কেসে প্রোডাক্টের কনসেন্ট্রেশন যদি এক্স হয়, তাহলে কতগুলো ডিফারেন্ট টাইমে হচ্ছে আমি এক্সটাকে মেপে নিলাম। আর এবারে দেখো যে যদি ওটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ওবে করে, রিয়াকশনটা যদি ফার্স্ট অর্ডার হয়, তাহলে স্পেসিফিক রেট বা রেট কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট হবে ওই রিয়াকশনের জন্য। তাহলে কি কে যদি x/t, তার মানে যদি t1 টাইমে এক্সটা হচ্ছে x1 হয়, তাহলে x1/t1, x2/t2, x3/t3 ডট 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 এইগুলো কি হবে? এইগুলো তোমার বেসিক্যালি সমান হতে হবে। কারণ যদি 0 অর্ডার কাইনেটিক্স ওবে করে, রেট কনস্ট্যান্ট তো ফিক্সড, তাহলে বিভিন্ন টাইমে যে এক্স এর ভ্যালু আমি বের করেছি, x1/t1, x2/t2, x3/t3 এইগুলো যদি সমান হয়ে যায়, তখন আমি কি বললাম যে অর্ডারটা হচ্ছে তোমার 0। ঠিক আছে, তার মানে কি 0 অর্ডারের জন্য যে তোমার ইন্টিগ্রেটেড রেট ল সেটাকে ওবে করেছে, সেখানে অর্ডারটা তোমার 0 হয়ে গেল। আচ্ছা, যদি না হতো তোমাকে কি করতে হতো? ফার্স্ট অর্ডার রিয়াকশনে যদি ইন্টিগ্রেটেড রেট ল সেখানে বসাবে, বসালে দেখো 1/t1 ln a/a - x1, 1/t2 ln a/a - x2, 1/t3 ln a - x3, এভাবে তোমাকে বসাতে হবে। যদি দেখো যে এটা স্যাটিসফাইড হচ্ছে, তাহলে তুমি বলে দিলে অর্ডারটা 1। যদি না হয়, তাহলে তোমাকে কি হতে, পরের যে রিয়াকশন, তাহলে সেকেন্ড অর্ডার, সেখানে তোমায় আসতে হবে, করে আবার বসিয়ে তোমাকে দেখতে হবে। তাহলে এইভাবে করতে কি ট্রায়াল অ্যান্ড এরর তোমাকে করতে হচ্ছে, এইভাবে তোমাকে ট্রায়াল অ্যান্ড এরর করতে হচ্ছে। তাহলে এই মেথড অফ ইন্টিগ্রেটেড রেট লয় সবচেয়ে ঝামেলা হচ্ছে যে এটা একটা ট্রায়াল অ্যান্ড এরর মেথড। তুমি প্রথমে 0 অর্ডারে ট্রাই করলে, হলে ভালো, না হলে ফার্স্ট অর্ডারে যাও, হলে ভালো, না হলে তুমি সেকেন্ড অর্ডারে যাও।
তাহলে এবার এই ট্রায়াল অ্যান্ড এরার মেথডে যেটা অসুবিধা সেটা হচ্ছে এই যে অর্ডার তো আর কেউ বলে দিচ্ছে না, ওটা জাস্ট ওই 0, 1, 2 এর মধ্যেই হবে। অর্ডারটা নেগেটিভ থেকে পজিটিভ, 0 যে কোনো একটা ফ্র্যাকশন যা খুশি হতে পারে। তাহলে এবারে সবাইয়ের জন্য ইন্ডিকেটর রেট ল তোমার জানাও নেই, বা তুমি যখন ওই ডেটাগুলোকে ইন্ডিকেটর রেট লতে বসাবে তুমি কত পসিবল ইন্ডিকেটর রেট লতে বসাবে? তুমি হয়তো অর্ডারটা 0, 1, 2 এই পর্যন্ত করে তুমি হয়তো ঠিক আছে, মানে মানে ইচ্ছারেই তবু হয়তো করলে, কিন্তু যদি এমন হয় যে অর্ডারটা ফ্র্যাকশন হচ্ছে, তার মাঝে তোমাকে 0 আর 1 এর মধ্যে হাফটাকে দেখতে হবে, 0 আর 1 এর মধ্যে 3/4টাকে দেখতে হবে, 0 আর 1 এর মধ্যে 1/4টাকে দেখতে হবে, তাহলে তুমি তো পাগল হয়ে যাবে। সেই জন্যে যে এই মেথডে তুমি যে সবসময় ইন্টিগ্রেটেড রেলটাকে মানে সরি সবসময় অর্ডারটাকে বের করতে পারবে এর কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? কারণটা হচ্ছে এই যে তুমি ওই মানে ইন্টিগ্রেটেড রেলটা প্রপার অর্ডারের ইন্টিগ্রেটেড রেলটা তুমি হিটই হয়তো করতে পারলে না। এবারে এইগুলো কি হচ্ছে, ফর একাডেমিক ইন্টারেস্ট আছে, পরীক্ষা যদি কোশ্চেন্স পড়ে দেখবে 0, 1, 2 এর মধ্যেই কিন্তু তোমার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে, এছাড়া এর ফার্দার আর কিছু ইউজুয়ালি দেয় না। বা এই ইন্টিগ্রেটেড রেট ল দিয়ে যদি কোনো নিউমেরিক্যাল প্রবলেম দেয় তো তোমাকে কিন্তু সবসময় ওই তোমার ইন্টিগ্রেট অর্ডারই দেবে, ফ্র্যাকশনাল অর্ডার বা নেগেটিভ অর্ডার ইত্যাদিগুলো দেবে। একটা এক্সাম্পল করা যায়, ধরো ফ্রম দ্য ফলোইং ডেটা ফর দ্য ডিকম্পোজিশন অফ অ্যামোনিয়াম নাইট্রেট ইন অ্যাকোয়াস সলিউশন সো দ্যাট দ্য রিয়াকশন ইজ ফার্স্ট অর্ডার। তার জন্য কি দিয়েছে তোমাকে, কতগুলো ডিফারেন্ট টাইমে ভলিউম অফ N2O ফর্ম সেটা তোমায় দিয়ে দিয়েছে। দেখো রিয়াকশনটা কি হচ্ছে না, অ্যামোনিয়াম নাইট্রেট ভেঙে গিয়ে 2H2 প্লাস N2O তৈরি হয়। ক্লিয়ারলি ভলিউম অফ N2O প্রডিউসড ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট ফর্ম, মানে অবশ্যই কতখানি মানে N2O তৈরি হবে, যদি ধরে নাও গ্যাসটা তোমার আইডিয়ালি বিহেভ করছে, তাহলে যতটা ভলিউম N2O তৈরি হবে সেটা সার্টেনলি নাম্বার অফ মোলস অফ দ্য প্রোডাক্ট ফর্ম তার সঙ্গে প্রপোর্শনাল। মানে পরিষ্কার এখানে দেখো যখন পুরোটা ডিসঅ্যাপিয়ার করে যাবে, মানে পুরো অ্যামোনিয়াম নাইট্রেটটা ডিসঅ্যাপিয়ার করে যাবে, তখন কি হবে, মানে এটা ইনফাইনাইট টাইম পরেই সেটা হবে, কারণ N2O তার ম্যাক্সিমাম ভ্যালুটায় পৌঁছে যাবে, অর্থাৎ এটা প্রপোর্শনাল টু ভি ইনফিনিটি হচ্ছে। আর যে কোনো একটা টাইমে এটা কতটা তৈরি হলো, হ্যাঁ, সেটা যদি ভি টি হয় তাহলে এক্সটা হচ্ছে তোমার ভি টি এর সঙ্গে প্রপোর্শনাল, আর এ মাইনাস এক্সটা সার্টেনলি হচ্ছে ভি ইনফিনিটি মাইনাস ভিটি তার সঙ্গে প্রপোর্শনাল। তাহলে ইন্ডিকেটেড রেট ল ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন তোমার কি হচ্ছে, এটা হচ্ছে 1/t ln a বাই a মাইনাস এক্স, সেখান থেকে হয়ে গেল 1/t ln ভি ইনফিনিটি বাই ভি ইনফিনিটি মাইনাস ভিটি, মানে যেটা আমাদের নর্মাল যে ইন্টিগ্রেটেড রেট লটাকে সেটাকে জাস্ট আমি রিপ্লেস করে দিলাম ভলিউমের টার্মস। মানে এখানে এইভাবে ব্যাপারটাকে শুরু করা হচ্ছে যে এখানে যখন ধরো টি ইকুয়াল টু 0, মানে এখানে লেখা যায় যখন টি ইকুয়াল টু 0 তখন এইটা এক্স তোমার বলা হচ্ছে, আর অ্যাট এ টাইম আরবিট্রারি টাইম টিতে এইটা হচ্ছে এ মাইনাস এক্স, সরি এটা আগেরটা 0 ছিল, তাহলে যখন তো যে টাইমটা 0 ইনিশিয়ালি অ্যামোনিয়াম নাইট্রেটের কনসেন্ট্রেশন ধরো এ আর N2 এর কনসেন্ট্রেশন তোমার 0 ছিল, একটা সার্টেন টাইমে এটা কমে গিয়ে এ মাইনাস হচ্ছে, এক্স তৈরি হচ্ছে। এবারে অবভিয়াসলি দেখো এখানে আমি জাস্ট নাইট্রাস অক্সাইড তার ভলিউম মেপেই তো সবকিছু করার চেষ্টা করছি, তাহলে ভলিউম মেপে যদি আমি করি তাহলে দেখো সার্টেনলি এই যখন অ্যামোনিয়াম নাইট্রেট পুরোটা ডিসঅ্যাপিয়ার করে যাবে এবং সেটা ইনফাইনাইট টাইমে ডিসঅ্যাপিয়ার করবে, তখন N2O ম্যাক্সিমাম তৈরি হবে, সেখানে N2 এর ভলিউমটা আর ইনফাইনাইট টাইম সেটা হচ্ছে এর সঙ্গে প্রপোর্শনাল। আর যে কোনো একটা টাইমে যে N2O তৈরি হচ্ছে সেটা এক্স এর সঙ্গে প্রপোর্শনাল। তা সেখান থেকে তুমি ফার্স্ট অর্ডার রিয়াকশনকে ইন্ডিকেটেড রেট লটাকে ইন টার্মস অফ ভলিউম তুমি লিখে ফেলবে। আচ্ছা এবারে দেখো এই যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো থেকে আমি কে গুলোকে বের করছি, কি বলা আছে দেখো ভি ইনফিনিটি তোমার বলা আছে এখানে বিভিন্ন টাইমে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ডে ভলিউম অফ N2O ফর্ম সেটা তোমার দেওয়া আছে। এবার এই ইকুয়েশনে তুমি বসাও, এই ইকুয়েশনে বসিয়ে দেখাও যে তোমার যে রেট কনস্ট্যান্ট গুলো বেরোচ্ছে সেগুলো দেখো মোরাললেস একই বেরোচ্ছে। তাহলে দেখো আমি এখানে 0 অর্ডার বা সেকেন্ড অর্ডার আর বসিয়ে দেখিনি, একদম সরাসরি ফার্স্ট অর্ডারে বসিয়ে দেখেছি, ফার্স্ট অর্ডারে পুরোপুরি মিলে গেছে বলে আমি বললাম যে হ্যাঁ রিয়াকশনের অর্ডারটা হচ্ছে ফার্স্ট। আসলে এইগুলো কি হচ্ছে, প্রথমে 0তে বসিয়ে দেখতে হতো, তারপরে ফার্স্টে বসিয়ে দেখবে, তারপর সেকেন্ডে বসিয়ে দেখবে। আমি আর 0তে আলাদা করে বসিয়ে দেখিনি, কারণ তুমি পরিষ্কার দেখতে পাবে যে 0তে বসালে এটা স্যাটিসফাইড হচ্ছে না। ধরো আমি ফর এক্সাম্পল আমি বলছি যে ইফ ইট ওবেজ
জিরো অর্ডার কাইনেটিক্স কি হবে, এটা যেটা সেটা এক্স বাই টি তো কনস্ট্যান্ট হবে। এবার এখানে এক্সটা কি তোমার ভিটির সঙ্গে প্রপোর্শনাল তো এইটা। তা তুমি দেখো তাহলে এখানে যদি কে ওয়ানটাকে বের করো প্রপোর্শনাল টু কনস্ট্যান্টটাকে তুমি লেসে আর প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট কে বলে দাও, আর এটা কেটা যে প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট এক্স বাই টি। একটা জিরো অর্ডার রিয়াকশনের জন্য কেটা তো এক্স বাই টি, এখানে কেটাকে এক কাজ করে প্রপোর্শনাল টু কনস্ট্যান্টটাকে কিছু আলফা বা কিছু একটা লিখে রাখে একদম। রেট কনস্ট্যান্ট কেটা হচ্ছে কেটা তো এক্স বাই টি, সেটাকে তুমি লিখতে পারো প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট ধরে নাও একটা আলফা ইন্টু এক্সটা কি ভিটির সঙ্গে প্রপোর্শনাল, তাহলে এখানে ভিটি বাই টি লিখলাম। এটা মানে এক্স বাই টিটা সরাসরি ভিটি বাই টি তুমি লিখতে পারো না, তার কারণটা হচ্ছে যে এটা এক্সটা তো ভিটির সঙ্গে প্রপোর্শনাল, দেয়ার শুড বি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এই আলফাটা তো বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। কিন্তু এক্ষেত্রে লিখতে হচ্ছিল না কেন, কারণ প্রপোর্শনালিটি কনস্ট্যান্টগুলো আলটিমেটলি তোমার কেটে যাচ্ছিল, রেশিও হিসেবে ছিল বলে কেটে যাচ্ছে। আচ্ছা এবারে তুমি কাজ করো, প্রথমে কে ওয়ানটাকে ক্যালকুলেট করো। কে ওয়ানটা হচ্ছে আলফা ইন্টু ভিটিটা হচ্ছে 6.25 ডিভাইডেড বাই 10, তার একটা ভ্যালু তোমার বেরোলো। কে টুটাকে ক্যালকুলেট করো, আলফা এটা হচ্ছে 9.00 ডিভাইডেড বাই 15, তাহলে কে থ্রি ক্যালকুলেট করো, আলফা 11.4440 ডিভাইডেড বাই 20, এগুলো আচ্ছা বলে এগুলো ক্যালকুলেট করে দেখো, সেগুলো কিন্তু আলাদা আলাদা, মানে ক্লিয়ারলি এর ক্যালকুলেটটা করে দেখো ক্লিয়ারলি কে ওয়ান নট ইকুয়াল টু কে টু নট ইকুয়াল টু কে থ্রি, এইটা সেখানে কি দাঁড়াচ্ছে যে দিস ইজ নট এ জিরো অর্ডার রিয়াকশন, দিস ইজ নট এ জিরো অর্ডার রিয়াকশন। তাহলে প্রথমে তুমি বুঝে গেলে এটা জিরো অর্ডার রিয়াকশন নয়। তা যখনই জিরো অর্ডার রিয়াকশন হবে না, তখন তোমাকে কি ফার্স্ট অর্ডার ট্রাই করতে হবে, এবং ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে দেখো ফরচুনেটলি তোমার মিলে গেছে, ঠিক আছে। তারপরে এটা একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন হয়ে গেল। এগুলো আসলে সবসময় সুবিধা হবে যে যদি এরকম তোমায় বলে দেয় না, দেখাও যে এই যে দেখো এখানে লিখেছে, মানে এই যে মানে এক্ষেত্রে কি হচ্ছে, এই যে শো দ্যাট দ্য রিয়াকশন ইজ ফার্স্ট অর্ডার, দেখাও যে রিয়াকশনটা ফার্স্ট অর্ডার, এইটা যেহেতু বলে দিয়েছে তুমি সেই জন্য প্রথমেই ফার্স্ট অর্ডার ট্রাই করছো। এবারে তোমাকে যদি এরকম না বলে দিত যে এটা ফার্স্ট অর্ডার কিছু বলে দেয়, তোমাকে অর্ডারটাকে বের করতে বললে, এরকম যদি হতো, তা তোমাকে প্রথমে জিরো অর্ডার করতে হবে, ট্রাই করে দেখতে হবে, যখন জিরো অর্ডার হবে না তখন ফার্স্ট অর্ডার ট্রাই করতে হবে, অ্যান্ড সো অন, ঠিক আছে। তো এখানে খেয়াল রাখবে যে এখানে কোশ্চেনটা আছে শো দ্যাট দ্য রিয়াকশন ইজ ফার্স্ট অর্ডার, সেখানে আমি ফার্স্ট অর্ডারের জন্য লিখে দেখা যাচ্ছে যে কনস্ট্যান্ট রেট কনস্ট্যান্টটা বেরোচ্ছে। আর এর বদলে প্রশ্নটা যদি এরকম থাকতো যে মানে ফ্রম দ্য ডেটা ডিটারমাইন দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন, তখন কিন্তু তোমাকে জিরো অর্ডার প্রথমে ট্রাই করতে হতো, তারপরে ফার্স্ট অর্ডার ট্রাই করতে হতো, অ্যান্ড সো অন, ঠিক আছে। বোঝা গেছে মেথড অফ ইন্টিগ্রেটেড রেট লটা, ঠিক আছে। কি গো বুঝেছো নাকি? ওকারা হ্যালো, কি হলো রে? হ্যাঁ আচ্ছা চলো, মানে বুঝতে পারা যায়নি নাকি? কেউ কোনো কথা বলছে না কেন? কি যেটা বললাম কি বোঝা যায়নি? কি রে বোঝা গেছে? বুঝে গেছে, কিন্তু বাকিদের কথা কি, বাকিটা চুপ হয়ে গেছে কেন? নীলাজ টিলাজ কোথায় গেলি? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ মানে কি এটা বুঝতে পারিস না নাকি? হ্যাঁ বুঝতে পেরেছি যেটা বলেছি? হ্যাঁ স্যার বুঝে বুঝেই তো যখন ভালো আমারই পড়ে আটকাবে। হুম, এটা। আচ্ছা এবারে চলে এসো মেথড অফ হাফ লাইফ টাইম। দেখো তোমরা জানি যে একটা হাফ লাইফ টাইম ইজ প্রপোর্শনাল টু 1/a⁻n-1, মানে এ থেকে তার প্রোডাক্ট হচ্ছে, যদি এটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট হয়, তাহলে টি হাফটা প্রপোর্শনাল টু 1/a⁻n-1। সেখানে টি হাফটা তুমি লিখলে কত, কে প্রাইম বাই a⁻n-1, যেখানে কে প্রাইমটা হচ্ছে প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট। আর এবার তুমি লগ নাও, তাহলে ln টি হাফটা হয়ে যাচ্ছে ln কে প্রাইম প্লাস 1 - n ln t। তাহলে এইখান থেকে দেখো তুমি যদি ln টি হাফ ভার্সেস ln a প্লট করো, একটা স্ট্রেট লাইন পাবে, যার স্লোপটা হচ্ছে 1/n, সেখান থেকে তুমি
অর্ডার এনটাকে বের করে ফেলতে পারবে। ছবিটা দেখে পরে পরে ছবি আঁকা আছে, এই যে ছবিগুলো এখানে আঁকা আছে। দেখো এলএন টি হাফ ভার্সেস এলএন এ তুমি প্লট করছো, তার স্লোপটা হচ্ছে তোমার বেসিক্যালি স্লোপটা হচ্ছে তোমার 1 - n, সেখান থেকে তুমি অর্ডার এনটা তুমি বের করতে পারবে। তাহলে আমি বিভিন্ন অর্ডার রিয়াকশনের জন্য এখানে দেখো এই এলএন টি হাফ ভার্সেস এলএন এ প্লট করেছি। যদি স্লোপটা 1 হয়ে যায় তখন অর্ডারটা যেহেতু স্লোপ -1 হয়ে যাচ্ছে, এখানে অর্ডারটা 0 হলো। তখন স্লোপটা 0 হয়ে যাচ্ছে যখন, তখন অর্ডারটা বেসিক্যালি 1। স্লোপটা -1 যখন, তখন অর্ডারটা হচ্ছে 2। স্লোপটা -2 যখন, অর্ডারটা হচ্ছে 3 and so on। তাহলে এই যে ছবিগুলো সেটা বেসিক্যালি তোমার এখান থেকে আসছে। তার মানে দেখো, তাহলে প্রথমেই যেটা করতে পারো তুমি এলএন টি হাফ বা এলএন এ প্লট করে তার স্লোপ থেকে অর্ডারটাকে বের করে দিতে পারো। আর কিন্তু এখানে ওই একই সমস্যা, এইটাকে করতে গেলে তোমাকে কি করতে হবে, কতগুলো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন হাফ লাইফ টাইমটা বের করতে হবে, তবেই ছবিটা আঁকতে পারবে। কতগুলো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে, ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট, সেখানে তোমাকে হাফ লাইফ টাইমগুলোকে বের করতে হবে। কারণ এই ধরনের একটা ছবি আঁকতে গেলে 4-5টা পয়েন্ট তো লাগবে। 4-5টা পয়েন্ট পেতে গেলে তোমাকে কিন্তু 4-5টা ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্টে হাফ লাইফ টাইমটাকে বের করতে হবে। তো সেইখান থেকে তুমি এলএন টি হাফ করবে, করে প্লট করবে, প্লট করে যা পাওয়ার পাবে। আর এবার টি হাফ ক্যালকুলেট করে কি করে? টি হাফ ক্যালকুলেট করার জন্য তোমাকে এরকম করতে হয়, এই যে কতগুলো ডিফারেন্ট টাইমে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনটা মাপলে, মেপে তুমি এরকম একটা প্লট করলে, তাহলে এই যখন প্লটটা হয়ে গেল কনসেন্ট্রেশন ভার্সেস টাইম প্লটটা, এবারে দেখো ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি এটা থাকে, তার অর্ধেক যেটা a/2, তার যে করসপন্ডিং টাইমটা সেটা হচ্ছে টি হাফ। তার মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি এ হয়, তার অর্ধেক হচ্ছে a/2, তখন যে টাইমটা সেটা হচ্ছে টি হাফ। তার মানে দেখো তোমাকে যেটা করতে হবে যে কতগুলো ডিফারেন্ট মানে আমাকে এখান থেকে একটা হাফ লাইফ টাইম পেলাম, তাহলে এইরকম আমাকে এখানে খেয়াল করো, এরকম আমাকে অনেকগুলো ইনিশিয়াল কনসেন্ট্রেশন নিয়ে এই ছবিগুলো তৈরি করতে হবে। তারপরে প্রত্যেকটার জন্য তোমাকে হাফ লাইফ টাইম পেতে হবে। মানে ইটস এ হিউজ রান, মানে অন্তত 5টা-6টা রান করা মানে বেশ ঝামেলা। আর এটাকে বাইপাস করার জন্য আবার নিউমেরিক্যাল প্রবলেম যখন তুমি করবে, তোমাকে দুটো ইনিশিয়াল কনসেন্ট্রেট হাফ লাইফ টাইম পেলেই তুমি অর্ডারটাকে বের করতে পারবে। ধরো যখন ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা a1, তখন ধরো হাফ লাইফ টাইমটা টি হাফ। আর যখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন a2, তখন ধরো হাফ লাইফ টাইমটা হচ্ছে টি হাফ প্রাইম। তাহলে ln টি হাফ ইকুয়াল টু ln k প্রাইম প্লাস 1 - n ln a1 হলো। ln টি প্রাইম হাফটা হচ্ছে ln k প্রাইম প্লাস 1 - n ln a2 হলো এটা। এবারে ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2 কে তুমি বিয়োগ করো, তাহলে কি দাঁড়াবে না, দেখো এইটা মানে এইটা মাইনাস এটা করলে তোমার একটা রেশিও হয়ে গেল, আর এটা হচ্ছে 1 - n কমন নিয়ে নিলে ln, মানে এটা আমি বলছি কি ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 করলে কি হবে, ln টি হাফ মাইনাস ln টি হাফ প্রাইম ইকুয়াল টু এই ln k প্রাইম কেটে গেল, তাহলে 1 - n ln a1 মাইনাস ln a2, এটা হলো। ঠিক আছে, এবারে দেখো তুমি কি করছো না, এই ln টি হাফ মাইনাস ln টি হাফ প্রাইমটাকে তুমি রেশিও হিসেবে লিখতে পারছো, এইটা ইকুয়াল টু এটা। তো সেখান থেকে তুমি এনটাকে বের করে নিচ্ছ, এনটা হচ্ছে 1 প্লাস ln টি হাফ বাই ln টি হাফ প্রাইম বাই ln a2 বাই a1। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার দেখো ওই ফর্মুলা, মানে নিউমেরিক্যাল প্রবলেম যখন করবে এরকম ভাবে দুটো ইনিশিয়াল কনসেন্ট্রেশনে তোমাকে হাফ লাইফ টাইম বলে দেবে, বলে দিয়ে তুমি এখান থেকে করতে পারো। আমি এখানে 1 প্লাস হিসেবে লিখেছি বলে এখানে ln a2 বাই a1 হয়ে গেছে। নাহলে কি হতো, 1 মাইনাস n করে যদি লিখতে এটা বাই এটা হয়ে যেত, তাহলে nটা করলে 1 মাইনাস হিসেবে লিখলে তোমার ln a1 বাই a2 হতো। এটা খেয়াল রাখবে কিন্তু, বা এটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারবে 1 মাইনাস ln টি হাফ বাই টি হাফ প্রাইম ডিভাইডেড বাই ln a1 বাই a2। আচ্ছা, এবার একটা ওর বেসিসে একটা নিউমেরিক্যাল প্রবলেম করো। দেখো বলছে কি at 25 ডিগ্রি সেন্টিগ্রেড দ্য হাফ লাইফ পিরিয়ড অফ ডিকম্পোজিশন অফ N2O5 is 2.05 into 10 to the power 4 second and 1.024 into 10 to the power 4 second when initial concentration is double. Find the order of the reaction or what length of time is required for 80% of N2O5 to decompose. তো দুটো প্রবলেম তোমার আছে। তা দেখো এই হাফ লাইফ টাইমের এক্সপ্রেশন হচ্ছে এইটা, n ইকুয়াল টু 1 প্লাস ln টি হাফ বাই টি হাফ প্রাইম বাই ln a2 বাই a1। এবারে তোমার হাফ লাইফ টাইম গুলো বলে দিয়েছে, একটা হচ্ছে 2.05 into 10 to the power 4,
আর একটা হচ্ছে 1.025 × 10⁴, যখন কি বলছে ইনিশিয়াল কনস্ট্যান্ট ডাবল হচ্ছে, অর্থাৎ a2 বাই a1টা হচ্ছে 2 হয়ে গেছে। তো এখান থেকে তুমি n = 2 পেয়ে গেলে। আচ্ছা, n যখন 2 পেয়ে গেলাম, এটা বেসিক্যালি কি হলো, এটা তোমার সেকেন্ড অর্ডার কাইনেটিক্স ওবে করছে। আচ্ছা, সেকেন্ড অর্ডার কাইনেটিক্স কিন্তু ওবে করে, তাহলে সেখান থেকে রেট কনস্ট্যান্ট তুমি বের করে ফেলতে পারবে। দেখো k = 1 বাই, মানে t হাফটা হচ্ছে 1 বাই a × k হয়। হ্যাঁ, t হাফটা হচ্ছে 1 বাই a × k হয়, তাহলে রেট কনস্ট্যান্টটা কত হয়ে যাবে, 1 বাই a × t হাফ। সেখান থেকে তুমি রেট কনস্ট্যান্টটাকে পেয়ে গেলে। এবারে ইন্টিগ্রেটেড রেট লতে বসাও যে টাইম রিকোয়ার্ড ফর 80% ডিকম্পোজিশন অফ N2O5 হচ্ছে 1 বাই k x বাই a মাইনাস a × a মাইনাস a। এবারে তুমি এখানে k এর ভ্যালুটাকে বসিয়ে দিয়েছো, এখানে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা, আচ্ছা এটা তুমি বসিয়ে, এই যে এখানে যেটা আছে আর কি, এই যে তুমি বসিয়ে দিয়েছো কেটা। আর এবারে তোমার কি বলছে 80% ডিকম্পোজিশন হয়েছে, তাহলে এক্সটা তৈরি হচ্ছে 0.8 × a, আর এক্সটা পড়ে মানে এখানে a মাইনাস এক্সটা হয়ে গেল a মাইনাস 0.8 × a। এইটা, এটাকে করে তোমার উত্তরটা বেরোচ্ছে 8.2 × 10⁴ সেকেন্ড। ঠিক আছে, তা দেখো এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে একদম সরাসরি ফ্ল্যাট অর্ডারটাকে বের করে ফেলা। সেকেন্ড পার্টটাকে জন্য তোমাকে প্রথমে ওই রেট কনস্ট্যান্টটাকে বের করতে হলো। রেট কনস্ট্যান্টকে বের করার পরে হচ্ছে তুমি এই ইন্টিগ্রেটেড রেট লতে বসালে, আর 80% ডিকম্পোজিশন হচ্ছে মানে হচ্ছে তোমার a মাইনাস এক্সটা পড়ে আছে 20%, আর এক্সটা তৈরি হয়ে গেছে 80%, সেটা তুমি বসালে, বসিয়ে সেখান থেকে তোমার এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা লাস্ট হচ্ছে তোমার মেথড অফ আইসোলেশন অর ফ্লাডিং। আচ্ছা দেখো, এর আগে যে তিনটে মেথড আমি কনসিডার করলাম, তিনটে মেথডের ক্ষেত্রে যেটা হচ্ছে যে রিয়াক্ট্যান্টের সংখ্যা কিন্তু একটা। তুমি দেখো এ থেকে সব সময় হচ্ছে, মানে মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল বলো, মেথড অফ ইন্ডিকেটেড রেট ল বলো, মেথড অফ হাফ লাইফ টাইম বলো, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তুমি বেসিক্যালি দেখো ওই সিঙ্গেল রিয়াক্ট্যান্ট থেকে স্টার্ট করছো। কিন্তু অ্যাকচুয়ালি তো রিয়াকশানে অনেক রিয়াক্ট্যান্ট থাকতে পারে, অনেকগুলো যদি রিয়াক্ট্যান্ট থাকে তখন তুমি কিভাবে হ্যান্ডেল করবে। যে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন আগের দিন বলেছিলাম, এটাকে মাথায় রাখো। ধরো এরকম একটা রিয়াকশন তুমি কনসিডার করছো, a প্লাস বি প্লাস সি ডট 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 করে তোমার প্রোডাক্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে তুমি কি করলে, তুমি যেটা করছো যে মানে আচ্ছা রেট অফ দ্য রিয়াকশন তুমি এইরকম ভাবে লিখছো k × a মাইনাস এক্স তার পাওয়ার m, b মাইনাস এক্স তার পাওয়ার n, কারণ ধরে নিচ্ছ m হচ্ছে a এর রেসপেক্ট অর্ডার, n হচ্ছে b এর রেসপেক্ট অর্ডার অ্যান্ড সো অন। আর এবার আমি যেটা করবো যে একটা রিয়াক্ট্যান্টকে বাদ দিয়ে বাকিদেরকে হিউজ এক্সেস নেব। তাহলে একজনকে কম রেখে যদি বাকিদের হিউজ এক্সেস নিই, ধরো এখানে এটাকে কম রেখে বিটাকে যদি হিউজ এক্সেস নিই, বি মাইনাস এক্সটা অ্যাপ্রক্সিমেটলি বি এর সঙ্গে সমান হবে। তাহলে কি হবে, এটা কে ইন্টু এ মাইনাস এক্স তার পাওয়ার এম আছে, আর বি টু দি পাওয়ার এন হয়ে গেল। আর বি টু দি পাওয়ার এন কনস্ট্যান্ট বলে কে ইন্টু বি টু দি পাওয়ার এনটাকে একটা কে এফেক্টিভ করে দিতে। তাহলে দেখো এখন যেটা হলো, এটা একটা সিউডো ইউনিমলিকুলার রিয়াকশনের মতো হয়ে গেল, ওয়ান সিউডো ইউনিমলিকুলার রিয়াকশনের মতো হয়ে গেল। এবারে তুমি যেটা করতে পারো যে আগের যে তিনটে মেথড, এই তিনটে মেথডের যে কোনো একটা অ্যাপ্লাই করে তুমি এমটাকে পেয়ে যেতে পারবে, মানে অর্ডার উইথ রেসপেক্ট টু এটা পেয়ে গেলে। ঠিক একই রকম ভাবে অর্ডার উইথ রেসপেক্ট টু যদি বি পেতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে, বিটাকে কম রেখে এটাকে হিউজ এক্সেস নিতে হবে, সেখান থেকে তুমি অর্ডার উইথ রেসপেক্ট টু বি পাবে। এইরকম ভাবে প্রত্যেকটা রিয়াক্ট্যান্টের রেসপেক্টে আলাদা করে অর্ডার পাবে, আর ওভারঅল অর্ডারটা হচ্ছে এই প্রত্যেকটা অর্ডার তোমাকে যোগ করে দিতে হচ্ছে। তাহলে যেটা হচ্ছে যে তোমার আগের তিনটে মেথড সেটাকে অ্যাপ্লিকেবল যখন একটা রিয়াক্ট্যান্ট থাকবে, কিন্তু যখন অনেক রিয়াক্ট্যান্ট থাকবে তখন তোমার যে রিয়াক্ট্যান্টটাকে অ্যাকচুয়ালি তোমার নিয়ে মাথা ঘামাতে হবে সেইটাকে বাদ দিয়ে বাকিগুলোকে তুমি হিউজ এক্সেস নাও। একটা রিয়াক্ট্যান্টকে কম রেখে বাকিগুলো তুমি হিউজ এক্সেস নাও, তাহলে দেখবে যার পরিমাণটা কম নিচ্ছ এফেক্টিভলি রেটটা তার উপরে নির্ভর করবে এবং তার রেসপেক্টে অর্ডারগুলো বেরিয়ে যাবে। এটা সিউডো ইউনিমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে যেমন হয় আর কি। এইরকম করে এটাকে কম রেখে বাকিকে হিউজ রেখে এ রেসপেক্টে অর্ডার পেয়ে গেলে, বিটাকে কম রেখে বাকিটাকে হিউজ রেখে বি এর রেসপেক্টে অর্ডার পেয়ে গেলে, এরকম ভাবে করবে করে আলটিমেটলি এই ইন্ডিভিজুয়াল অর্ডারগুলোকে যোগ করে তুমি ওভারঅল অর্ডারটা পেয়ে যাবে। এটা হচ্ছে মেথড অফ আইসোলেশন। আচ্ছা এবারে আমি আর দু তিনটে প্রবলেম জাস্ট করছি, যেটা বিভিন্ন ইয়ারে পড়েছিল। দেখো বিদ্যাসাগর ইউনিভার্সিটি 2012-তে একটা প্রবলেম পড়েছিল, এ প্লট অফ ln t half ভার্সেস ln a ফর এ সার্টেন রিয়াকশন where a is the initial concentration of the reactant is found to be a straight line with slope equal to -1. What is the order of the reaction? আচ্ছা দেখো আমরা কি জানি, এই যে আগে করিয়েছি ln t half হচ্ছে ln k প্রাইম প্লাস 1 মাইনাস n ইন্টু ln a, এইটা। তাহলে এবার এখানে দেখো, এখানে তোমার যেটা দাঁড়াচ্ছে যে তুমি যদি ln t half ভার্সেস ln a প্লট করে একটা স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে,
যার স্লোপটা হবে 1 মাইনাস এন, তাহলে সেই স্লোপটাকে এটা 1 মাইনাস এন, সেটা -1 তোমার এখানে বলে দিয়েছে, তো সেখান থেকে এনটাকে বের করে তোমার 2 হয়ে গেল। দেখি সেকেন্ড অর্ডার রিয়াকশন। আচ্ছা, ক্যালকাটায় 2016 একটা প্রবলেম পড়েছে, দেখো এই একই রকমের প্রবলেম। ওই যে ফর এ রিয়াকশন দ্য প্লট অফ ln t half ভার্সেস ln a টার্নস আউট টু বি এ স্ট্রেট লাইন উইথ পজিটিভ স্লোপ and intercept, positive slope and intercept, which makes an angle of 45 degree with the ln a axis, মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন? তার মানে এখানে এই পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, মানে স্লোপটা হচ্ছে 1045 ডিগ্রি, সেটা 1 হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা এই আগের লজিক অনুযায়ী কি হবে, ln t অফ পাশে ln অফ প্লট করলে স্লোপটা হয়ে যায় 1 মাইনাস n, তাহলে স্লোপটা হচ্ছে 1 মাইনাস n, সেটা বেসিক্যালি 1 হয়ে গেল, সেখান থেকে এনটা তোমার বেরিয়ে গেলে কত, তোমার 0 বেরোলো। দেখে 0 অর্ডার রিয়াকশন। ঠিক আছে, তাহলে এইরকম করে ছোট ছোট প্রবলেম তোমায় পড়ে, মানে কয়েকটা প্রবলেম আমি পড়ানোর সাথে সাথে বলে দিয়েছি, আর কয়েকটা প্রবলেম দেখো এই রকম করে তোমার ইয়ারে পড়েছে, আমি জাস্ট এখানে মেনশন করছি আর কি এইগুলো। তার আর একটা প্রবলেম যেটা বর্ধমান ইউনিভার্সিটি 2016 পড়েছে, the rate of decomposition of a gas A was 7.25 in some unit when 50% had reacted, and it was 5.14 in the same unit when 20% had been reacted. ক্যালকুলেট দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন। তার মানে কি, এখানে পরিষ্কার বলে দিচ্ছে যে তোমার 5% রিয়াক্টেড হয়ে গেছে, তার মানে আছে কত, 0.95 ফ্র্যাকশন তোমার আছে। ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি এ হয়, তাহলে যখন 5% হ্যাড রিয়াক্টেড, তাহলে পড়ে আছে কত, 0.95 ইন্টু এ, তখন ভেলোসিটি অফ দ্য রিয়াকশন বলে কি 7.25 কোন একটা আরবিট্রারি ইউনিটে। আর যখন 20% রিয়াক্টেড হয়ে গেছে, তাহলে পড়ে আছে কত, 0.80 ইন্টু এ, তখন ভেলোসিটি অফ দ্য রিয়াকশন হচ্ছে 5.14 ইউনিট হচ্ছে। তাহলে অর্ডার অফ দ্য রিয়াকশন আবার ওই ফর্মুলায় বসালে ln n ইকুয়াল টু ln v1 বাই v2 বাই ln c1 বাই c2। না, কি করলাম, ও আচ্ছা, এটা 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 ও সরি, এটা হাফ লাইফ টাইমের প্রবলেম না, এটা হচ্ছে তোমার মেথড অফ ডিফারেন্সিয়াল রেট লয়ের প্রবলেম। এই প্রবলেমটা হচ্ছে মেথড অফ ডিফারেন্সিয়াল রেট লয়ের প্রবলেম। তাহলে ln v1 বাই v2 বাই ln c1 বাই c2 এই ফর্মুলায় তুমি বসালে, তাহলে ln, দেখো এই v1 v2 তুমি রেশিওটাকে বসিয়ে দিচ্ছ, একা যেখানে আরবিট্রারি ইউনিট বলে দিয়েছে, ইউনিটটা দরকার নেই, কারণ ইউনিটটা আলটিমেটলি কেটে যাবে। আর এখানেও ঠিক একই রকম ভাবে এই c1 বাই c2 তুমি বসালে, বসিয়ে তোমার 2 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে এইখানে এই যে আমি যেটা আজকে করলাম, সেটা বেসিক্যালি হচ্ছে তোমার কিভাবে একটা সিম্পল রিয়াকশনের ক্ষেত্রে এক্সপেরিমেন্টালি অর্ডারটাকে বের করবে। এই চারটে মেথড, মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল, মেথড অফ ইন্টিগ্রেটেড রেট ল, মেথড অফ হাফ লাইফ টাইম আর মেথড অফ আইসোলেশন, চারটে মেথড তুমি পড়েছো। এবং যে টাইপের নিউমেরিক্যাল প্রবলেমগুলো অ্যাকচুয়ালি তোমাকে হ্যান্ডেল করতে হয়, সেগুলো আমি দেখেছি। এছাড়া তোমার ছোটোখাটো কিছু প্রবলেম তো তোমার অবভিয়াসলি আসে। ছোটোখাটো প্রবলেম মানে ধরো এই যে মানে ডেসক্রিপশন টাইপের প্রবলেম আর কি, পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়। মানে ধরো তোমাকে বলা হলো যে, মানে কোশ্চেন মাঝে মাঝে পড়ে আর কি, হোয়াট ডু মিন বাই অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন, ব্র্যাকেটে হচ্ছে এনসি, অ্যান্ড অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম, ব্র্যাকেটে হচ্ছে NT. What do you mean by order with respect to concentration and order with respect to time? Which one is two order? Two order. তবে এরকম পরে give example of reaction when n theta greater than nc, আর 2 নম্বর হচ্ছে n theta less than nc. So that for autocatalytic reaction n theta less than nc, so that for inhibition reaction n theta
গ্রেটার দেন এনসি। তাই যে এনসি এনটি রিলেটেড না বেশ কিছু কিছু প্রবলেম কিন্তু তোমার আসবে। আর এমনি মেথডের যে ডেসক্রিপশন যেগুলো আছে সেগুলো ডেসক্রিপশন তো বললামই আর এবারে ডেসক্রিপশন যেগুলো দেওয়া আছে সেগুলো তো আছে। তাহলে এবারে এই যে চ্যাপ্টারটা এবারে তুমি জাস্ট আগে যে পড়ানো হয়েছিল আজকেও পুরোটাই পড়ানো হলো, তো আগে যে ধীরে ধীরে ভালো করে পড়ানো হয়েছিল অফলাইন ক্লাসে, তাহলে সেই নোটটা একটুখানি দেখে নাও। দেখে নিয়ে এবারে এই যে এখানে কিছু প্রবলেম করা হলো এবং সেই মতো করে বই থেকে যে প্রবলেমগুলো করে দেওয়া আছে বা করতে দেওয়া আছে ভালো করে করো, করে একদম পুরো জিনিসটাকে রেডি করে নাও। ঠিক আছে, তো আজকে আমাদের এই পর্যন্তই বলার ছিল। আমরা নেক্সট ক্লাসে যেটা আলোচনা করবো কমপ্লেক্স রিয়াকশন। তো কমপ্লেক্স রিয়াকশন মানে আমরা ওই তোমার রিভার্সিবল রিয়াকশন, কনজিকিউটিভ রিয়াকশন এবং তোমার প্যারালাল বা সাইড রিয়াকশন, এই রিয়াকশনগুলো আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করবো। ঠিক আছে, তাহলে এই মোটামুটি 1 ঘন্টা করে ক্লাস হলেই হচ্ছে, এক একটা জিনিস হয়ে যাবে। এরকম 4-5 ক্লাস নিলেই দেখবে আমাদের শুরুতে যে সিলেবাসটা আছে আপ টু তোমার এ পর্যন্ত আলিনিয়াস ইকুয়েশন পর্যন্ত এটা আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। ঠিক আছে, এটা কিন্তু রিভিশন হচ্ছে, এটা ঠিক করে করবে রিভিশন গুলো। হুম হুম মানে পরীক্ষাটা একদম উপযোগী করে তৈরি করে ফেলো করে। আচ্ছা।